হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঢ্যাঁড়স আলুর দুর্দান্ত স্বাদের একটা চটপটা রেসিপি। এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে লাগে অসাধারণ টেস্টি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রামের মতো ঢ্যাঁড়স। তবে ঢ্যাঁড়সের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে ঢ্যাঁড়সগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। ঢ্যাঁড়স কাটার পরে কিন্তু একদমই ধোয়া যাবে না, তার জন্যে ঢ্যাঁড়সগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। তো দেখো, এখানে একটা ছুরির সাহায্যে ঢ্যাঁড়সের প্রথমে বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে মাঝখান থেকে জাস্ট এক ফালি করে এইভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। দেখেই তোমরা বুঝতে পারছো, আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, এইভাবে ঢ্যাঁড়স কাটলে ঢ্যাঁড়সের মধ্যে যদি কোনো পোকামাকড় উকি মারে সেটা কিন্তু বোঝা যাবে। তো এইভাবে মাঝখান থেকে দুফালি করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। আর কাটার পরে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে একটুও জলের মধ্যে ধোয়া যাবে না। কাটার আগে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে তারপরে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। সমস্ত ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন এই ঢ্যাঁড়সগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এখানে দেখো নিয়েছি একটা বড় সাইজের আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসাটাকেও খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমে আলুটাকে কেটে নেব। তো আলুটাকে প্রথমে মাঝখান থেকে লম্বালম্বি করে দুফালি করে কেটে নেব। তারপরে ঠিক এইভাবে আলুটাকে একটু আড়াআড়িভাবে কেটে নেব। খুব বেশি যে একদম পাতলা করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার না। একটু মোটা করে আলুর পিসগুলোকে কেটে নেব, তাহলে আলুর পিসগুলো দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ মজার লাগবে। তো গোটা আলুটাকে ঠিক এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো, গোটা আলুটাকে খুব সুন্দর করে একদম পিস পিস করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না। আর ঢ্যাঁড়সের এই রেসিপিতে পেঁয়াজটাকে ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটাও তোমরা ঝটপট করে দেখে নাও। একটা ছুরির সাহায্যে পেঁয়াজটাকে প্রথমে মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে, তারপরে ঠিক এইভাবে আড়াআড়িভাবে স্লাইস করে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সের এই রেসিপিতে পেঁয়াজটাকে ঝিরিমিরি করে কুচি করলে হবে না, এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। একটু লম্বা লম্বা করে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিলে দেখতে কিন্তু দারুণ লাগবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। আর সাথে পেঁয়াজটাকে কাটার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে পেঁয়াজের লেয়ারগুলোকে এইভাবে একটু আলাদা করে নেব। তো বন্ধুগণ, পেঁয়াজটাকে ঠিক এইভাবে একদম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিতে হবে, তাহলে দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হবে। তো তার জন্য পেঁয়াজটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কাটার পরে খুব সুন্দর করে পেঁয়াজের লেয়ারগুলোকে একটু আলাদা করে নিতে হবে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো, সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে 3 চামচ দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটু কালো সর্ষে ফোড়ন। আর এখানে দেখো সামান্য পরিমাণে দিলাম একটু মেথি ফোড়ন। অবশ্যই কিন্তু একটু মেথি ফোড়ন দেবে, তাহলে ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেতে অসাধারণ টেস্টি হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে কিন্তু একদমই ভুলে যেও না। দুটো শুকনো লঙ্কা দিলে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, এই ফোড়নটা যেন কোনো মতেই পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে দেখো একদম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। এই সময় যে পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুটাকে দেখো ঠিক এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম, খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না। তার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। আমি 3-4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আলু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সাথে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো।
তো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে লবণ আর হলুদটাকে একটু আলুর সাথে মেশানো হয়ে গেলে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে রেখে দেবো। এতে দেখবে আলুর মশলাটা বেরিয়ে আসবে, আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো 4-5 মিনিট সময় ধরে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেখো খুব সুন্দর করে আলুটাকে একটু ভেজে নিয়েছি। এতে আলুটা বেশ অনেকটা নরম হয়ে যায়, আলুটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করলাম। কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না, খুব সুন্দর একটা রং হয়। তবে তোমরা যারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে এর মধ্যে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগের জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না। তো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর পুরো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। তো বন্ধুগণ, ঢ্যাঁড়সের এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। ঢ্যাঁড়স থেকে যে জলটা বের হবে, মানে ঢ্যাঁড়সের যে ময়েশ্চারটা বের হবে, সেই ঢ্যাঁড়সের জল থেকে কিন্তু ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে সফট একদম নরম হয়ে যাবে, যার কারণে ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্টি হবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢ্যাঁড়সটাকে রান্না করতে হবে। ঢ্যাঁড়সটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে আরও একবার একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। বেশি সময় ঢাকা দিয়ে রেখে দিলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো তার জন্য এইভাবে 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে আরও একবার ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে রান্না করব। তো বন্ধুগণ, ঢ্যাঁড়সের এই রেসিপিটা যেহেতু একদম শুকনো শুকনো করে রান্না করব, তো তার জন্য কিন্তু একদমই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ঢ্যাঁড়সটাকে রান্না করতে হবে। তাহলে ঢ্যাঁড়সটা দেখবে একদমই কিন্তু নরম তুলতুলে সফট হয়ে যাবে, সাথে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে দিতে হবে একটু চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। ঢ্যাঁড়সের এই রেসিপিটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে ঢ্যাঁড়সের এই রেসিপিটাকে আরও বেশি চটপটা বানানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু আমচুর পাউডার দিতে হবে। একটু আমচুর পাউডার দিলে ঢ্যাঁড়সের এই রেসিপিটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি টক খেতে হবে, খেতে দারুণ চটপটা লাগবে। তার সাথে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। তো দেখো, সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে একটু আমচুর পাউডার, তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও একবার ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢ্যাঁড়স আলুটাকে রান্না করে নিতে হবে। এতে এই গরম মশলার গন্ধ আর এই আমচুর পাউডারটা খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সের সাথে মজে যাবে, যার কারণে ঢ্যাঁড়সটা খেতে আরও বেশি চটপটা হবে। তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢ্যাঁড়স আলুটাকে রান্না করে নিলাম। এইরকম করে একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে, তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। ঢ্যাঁড়স আর আলু খুব সুন্দর একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। একটু তোমাদের চেপে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, ঢ্যাঁড়সটা কত সুন্দর নরম হয়ে গেছে, সাথে সাথে আলুটাও কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। তো বন্ধুগণ, ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ঢ্যাঁড়স আলু রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই চটপটা হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। একদমই অল্প মশলা, খুবই সিম্পল, অথচ দারুণ চটপটা খেতে হয়। তো দেখো, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা কুচি। নামানোর আগে অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তাহলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ চটপটা ঢ্যাঁড়স আলুর রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা একবার বাড়িতে ঢ্যাঁড়স আলুর রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ঢ্যাঁড়স আলুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।